এবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের কাছে একটি শহর যার নাম কোম, এই কোম শহর আজকে ভূমিকম্পে কেঁপে ওঠে। রিক্টার স্কেলে যার মাত্রা 3 থেকে 3.5-এর মধ্যে। কিন্তু হঠাৎ করে এই ধরনের ভূমিকম্প হওয়ার কারণটা কি, তা কিন্তু একাধিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন তুলেছেন। দেখুন, একটা জিনিস পরিষ্কার, এখানে যে পারমাণবিক কেন্দ্র আছে সেই পারমাণবিক কেন্দ্রের উপর আক্রমণ করেছে ইসরায়েল। এমনকি ইরানের যে একাধিক পারমাণবিক রিয়াকশন সেন্টার আছে সেগুলো কিন্তু ইসরায়েলের মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কালকে রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট সর্বসমক্ষে এসছে, সেখানে পারমাণবিক এই বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করেন, যারা এই পৃথিবীর দায়িত্ব পালন করেন, তারা সরাসরি বলেছেন এখানে কিন্তু নিউক্লিয়ার রিয়াকশন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং নিউক্লিয়ার রিয়াক্টর থেকে লিকেজ হতে শুরু করেছে। অর্থাৎ এটা পরিষ্কার, ইসরায়েল কিন্তু আসল ড্যামেজটা ইরানে করে দিয়েছে এবং তারই আফটার এফেক্টস হলো এই ধরনের ঘটনা। আপনাদের হয়তো মনে আছে, অপারেশন সিন্দুরের পর পাকিস্তানে লাগাতার ভূমিকম্পের খবর কিন্তু আমরা পাচ্ছিলাম। সেখানে পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডার কেন্দ্রিক অঞ্চলে এক সপ্তাহে 2বার ভূমিকম্প হয়েছিল এবং ধারণা করা হয়েছিল যেহেতু ভারত নূর খান এয়ারবেসকে টার্গেট করেছে এবং নূর খান এয়ারবেসকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে, তাই হয়তো আফটার এফেক্টসে এই ধরনের ভূমিকম্পের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। কারণ এই নূর খান এয়ারবেসই ছিল পাকিস্তানের নিউক্লিয়ার স্টোরেজ একটি এবং নিউক্লিয়ার স্টোরেজের মেন সেন্টার, এপি সেন্টার। ফলে সব মিলিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে, যদি পারমাণবিক কেন্দ্রে কোনো না কোনো অ্যাটাক কেউ করে তাহলে আফটার এফেক্টস এই ধরনের ভূমিকম্পের কথা কিন্তু শোনা যায়, যা আজকে ইরান থেকে শোনা গেল এবং ইরানের কোম শহর ভূমিকম্পে কেঁপে উঠল। কালকে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ কিন্তু একদম নতুন মাত্রায় চলে গেল। দুই দেশের উপর যেরকম আক্রমণ করলেন তা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট মাপের একটা ক্ষতি। ইরানের সর্ববৃহৎ গ্যাস কেন্দ্র তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইরান কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। মনে রাখবেন, ইরানের সর্ববৃহৎ নয়, বিশ্বের সর্ববৃহৎ গ্যাস কেন্দ্র। এই গ্যাস কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়বে। পাল্টা ইরান দাবি করেছে ইসরায়েলের একটি তৈল শোধনাগার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তৈল শোধনাগার, তা নাকি তারা বোম্বিং করে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। এই দুপক্ষের খবর আপনাদের সামনে রাখবো। তবে সব থেকে নজিরবিহীন যে ঘটনা তা হলো সেই ভূমিকম্প। কারণ এই ভূমিকম্প যদি একবার হতে শুরু করে তাহলে কিন্তু পারমাণবিক কেন্দ্রকে চারিপাশে যে রেডিয়াস আছে সেই রেডিয়াসও কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা জায়গায় চলে যাবে। অলরেডি ইরানের একাধিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে ইসরায়েল। শুধুমাত্র মিলিটারি স্ট্রাইক করেছে সেটা নয়, অর্থনৈতিকভাবে ইসরায়েল কিন্তু ইরানকে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত করেছে, যার একের পর এক উদাহরণ আমাদের সামনে আসছে। তবে কালকে সব থেকে বড় দুটি ঘটনা, একটি হলো বিশ্বের সর্ববৃহৎ গ্যাস কেন্দ্র সেটা বন্ধ হয়ে যাওয়া এবং পাশাপাশি ফোর্দো পারমাণবিক কেন্দ্র থেকে রিয়াকশন ছড়িয়ে পড়া, লিকেজ তৈরি হওয়া এবং ভূমিকম্পের সৃষ্টি। পাশাপাশি গ্যাস চেম্বার বন্ধ হয়ে যাওয়ার ফল এফেক্টটা কি এবার একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমি সরাসরি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে এই বিষয়ে একটি ভিডিও করেছি, আপনারা ওই ভিডিওটি দেখবেন কারণ ওটা দেখা ইম্পর্টেন্ট। যারা জিওপলিটিক্যাল চর্চা করেন, দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কের সর্বশেষ ভিডিওটি দেখবেন, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই অ্যাটাকের পর ভারত কিভাবে সাফার করবে। এক্স্যাক্টলি সাফার শব্দটা ব্যবহার করছি কারণ আন্তর্জাতিক ক্ষেত্র কিন্তু আন্দোলিত হবে, কারণ ইরান তাদের সর্ববৃহৎ গ্যাস চেম্বারকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কালকে ইসরায়েল কি করেছে? ইসরায়েল শুধুমাত্র নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে তা নয়, ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ড সেখানে কিন্তু অ্যাটাক করেছে এবং ইরানের পক্ষ থেকে সরকারি বিবৃতি জানানো হয়েছে, মানে দিয়ে বলা হয়েছে ইরান সেজ প্রোডাকশন অফ ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড পার্টলি সাসপেন্ডেড আফটার ইসরায়েল অ্যাটাক। অর্থাৎ আপাতত স্থগিত। এই আপাতত স্থগিতর এফেক্টটা কি জানেন? শুনুন তাহলে। এই মুহূর্তে এই যে সাউথ পার্স গ্যাস ফিল্ড তা কিন্তু তেহরান থেকে একটু দূরে পার্সিয়ান গালফের দিকে অবস্থিত। ইরানের একটি শহর আছে বুশেহার শহর, এই বুশেহার শহরের কাছেই কিন্তু এই সাউথ পার্স গ্যাস ফিল্ড অবস্থিত এবং এটি কিন্তু শুধুমাত্র ইরান নিজেদের দখলে নিয়েছে সেটা নয়, এটা কিন্তু কাতারের সঙ্গে তারা কিন্তু বর্ডার শেয়ার করে আছে। কাতার এই গ্যাস ফিল্ডটাকে বলা হয় নর্থ পার্স
এবং ইরানের পক্ষ থেকে বলা হয় সাউথ পার্স, অর্থাৎ কাতার এবং ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস ফিল্ড হলো এই এই সাউথ পার্স গ্যাস ফিল্ড, যা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ইরান। এই গ্যাস ফিল্ড থেকে 1800 ট্রিলিয়ন কিউবিক ফিট ন্যাচারাল গ্যাস উৎপন্ন করে ইরান। এমনকি ইরানের টোটাল যে গ্যাস প্রোডাকশন হয় তার 60% গ্যাস কিন্তু এই গ্যাস ফিল্ড থেকে আসে। পেট্রোকেমিক্যাল ফিড স্টক এই গ্যাস ফিল্ড কিন্তু যোগান দেয়। পাশাপাশি ডোমেস্টিক একাধিক ইলেকট্রিসিটি প্রোডাকশনে এই গ্যাস ফিল্ড কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অর্থাৎ ইরানের অর্থনীতির 50% কিন্তু ডিপেন্ড করে আছে এই গ্যাস ফিল্ডের উপর। তা শুধু ইরানের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড নয়, বিশ্বের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড। পরবর্তীকালে ইরান মানে এই মুহূর্তে কতটা বিপদে পড়েছে বোঝার চেষ্টা করুন। শুধু স্ট্র্যাটেজিক্যালি ইসরায়েলের কাছে তারা যে গোল খেয়েছে তা নয়, ইকোনমিক্যালি কিন্তু তারা সব থেকে বেশি সাফার করছে। এই মুহূর্তে ইরানের যে বর্তমান অবস্থান, ইকোনমিক সাপোর্টটা তাকে কে দেবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। রাশিয়া মিলিটারি সাপোর্ট দিতে পারে, চায়না মিলিটারি সাপোর্ট হয়তো দেবে, কিন্তু ইকোনমিক্যালি যদি ইরানকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে কিন্তু একের পর এক চ্যালেঞ্জকে অতিক্রম করতে হবে। কারণ ইরানের উপর অলরেডি আমেরিকার কয়েকশো স্যাংশন লাগানো আছে। ফলে ইচ্ছা মতো ইরান ব্যবসা বাণিজ্য করতে পারে না সকলের সাথে। আর ব্যবসা বাণিজ্য করার প্রোডাক্ট কি? এই তো গ্যাস কিংবা পেট্রোলিয়াম। কিন্তু এই গ্যাস ফিল্ডই বন্ধ করে দিতে বাধ্য হলো এবার ইরান, যা কিন্তু ইরানের অর্থনৈতিকভাবে দেউলিয়াকরণের প্রথম ধাপ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার সারা বিশ্ব কিভাবে এফেক্টেড হবে দেখুন। এই যে গ্যাস ফিল্ড, এই গ্যাস ফিল্ড আজকে ইরানের 66% গ্যাসের যোগান দেয়। শর্টেজ অফ পাওয়ার হবে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি তৈরি হবে না, কারেন্ট অফ হয়ে যাবে, অন্ধকারে ডুবে যাবে ইরানের এক অংশ। পাশাপাশি এইখানে ভারতও কিন্তু জড়িয়ে পড়েছে না চাইতেই। এই মুহূর্তে ভারত সব থেকে বেশি এলএনজি নিজেদের দেশে নিয়ে আসে কাতার থেকে। ইরানের এই গ্যাস ফিল্ড যদি এফেক্টেড হয় তাহলে কিন্তু মিডিল ইস্টের একাধিক গ্যাস ফিল্ডের উপরে প্রভাব পড়বে। কাতার বলুন, সৌদি বলুন, বিভিন্ন দেশের গ্যাস ফিল্ড কিন্তু সরাসরি এই গ্যাস ফিল্ডের সঙ্গে কানেক্টেড। মনে রাখবেন, বিশ্বের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড। পাশাপাশি ইরান হুমকি দিয়েছে তারা স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দেবে। এই স্ট্রেট অফ হরমুজ কি? এই স্ট্রেট অফ হরমুজ হলো একটি ছোট্ট প্রণালী যেখান থেকে আরবিয়ান সি এর সঙ্গে পার্সিয়ান গালফের কানেক্টিভিটি সম্পর্ক রক্ষা করে। ওইখান থেকে কিন্তু ভারতও একাধিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করত। ফলে এক্ষেত্রে ভারতও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু আপাতত ভারতের কথা যদি আমি পিছনে ভাবি, মানে পরে ভাবি, ইরান এই ঘাটতিটা, ইরান এই ধাক্কাটা কিভাবে সামলাবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ইরানকে চুপ করে বসে আছে? তারা কিন্তু বসে নেই। তারা কিন্তু প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে নিজেদেরকে নিজেরা ডোবালো বলে অনেকে মনে করছেন। কেন আমি বলছি এই কথা? কারণ কালকে ইসরায়েলের উপরেও কিন্তু ইরান একাধিক স্ট্রাইক করেছে, যা ইসরায়েলকেও কিন্তু ধাক্কা দিয়েছে। কিন্তু ধাক্কাটা কে খাচ্ছে? ইসরায়েল, ইরান না। আন্তর্জাতিক স্তর কিন্তু এফেক্টেড হচ্ছে। আমি সেটা বারবার করে হাইলাইট করার চেষ্টা করছি। এখানে ইরানের নমনীয় হওয়া কিন্তু এক্ষেত্রে কিছুটা হলেও প্রয়োজন। আমার মনে হয় নিউক্লিয়ার টক্স অবিলম্বে আমেরিকার সঙ্গে শুরু করা উচিত, যদিও ইরান বলেছে কখনোই আর আলোচনা সম্ভব নয়। নিজেদের কবর কি নিজেরাই খুঁড়ছে ইরান? প্রশ্ন কিন্তু উঠে যায়। ইরানের দাবি কালকে তারা ইসরায়েলের অন্যতম বড় তৈল শোধনাগারকে অ্যাটাক করেছে, হাফিয়া। এই হাফিয়া কিন্তু দিনের পর দিন হিজবুল্লাহদের টার্গেট ছিল। এই হাফিয়া তৈল শোধনাগার উড়িয়ে দেওয়ার টার্গেট নিয়েছিলেন হিজবুল্লাহ এবং হামাস দুপক্ষই। ইরান নাকি কালকে দাবি করেছে ইসরায়েলের ভিতরে ঢুকে নর্থার্ন যে ইসরায়েল আছে সেখানে হাফিয়া তৈল শোধনাগার তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে মিসাইল স্ট্রাইকে। তা কিন্তু ইসরায়েলের জন্য সব থেকে বড় ধাক্কা বর্তমান সময়ে। অর্থাৎ এই ইরান ভার্সেস ইসরায়েল যুদ্ধে সব থেকে বড় ধাক্কাটা এই প্রথমবারের জন্য কিন্তু ইসরায়েল খেলো, যেখানে হাফিয়া তৈল শোধনাগার এবং হাফিয়া পোর্ট, যে পোর্ট আবার আদানি কন্ট্রোল করে, সেই পোর্ট কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের এই মিসাইল স্ট্রাইকে। যদিও আদানির পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে বলেছে হাফিয়া পোর্টের কোনো ক্ষতি হয়নি, যা খবর প্রচার করা হচ্ছে সবটাই ভুল এবং ভুয়ো। আমি ইরানের ভার্সনটাও তুলে ধরলাম এবং আপনারা যাচাই করবেন কোনটা ঠিক কোনটা ভুল। কারণ এই পৃথিবীতে এই সময় ইনফরমেশন ওয়ারের যুগ। এখানে যে খবর যেভাবে যারা প্রচার করছে তা কিন্তু সত্যি মারাত্মক এক প্রবণতা তৈরি করছে। আমি অন্তত অপারেশন সিন্দুরের সময় থেকে লাগাতার ভাবে কথা বলেছি। পাশাপাশি এই মুহূর্তে ইসরায়েলের পক্ষ থেকে এক ভয়ঙ্কর বিবৃতি এসছে। তারা কি বলেছে জানেন? তারা বলেছে নিউক্লিয়ার সাইটকে আমরা ধ্বংস করতে চাইছি সেটা নয়,
আমরা এর পাশাপাশি ইরানের সুপ্রিম লিডার খামেনিকে শেষ করতে চাইছি। আর এই খামেনি কিন্তু ইরানকে কন্ট্রোল করছে। দেখুন 1979 সাল থেকে ইরান কিন্তু ইসলামিক এক রাষ্ট্রে পরিণত হয়। আমি এর ইতিহাস আজকে সকালেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের ভিডিওতে বলেছি, আপনারা সেই ইতিহাসটা দেখবেন কিভাবে শাহার পরবর্তী সময় ইরান একটু একটু করে ইসলামিক ধর্মীয় গোড়ামির অন্ধকারাচ্ছন্নে যুগে চলে গেছে। এই খামেনিকে টার্গেট করতে চাইছে এবার ইসরায়েল, কারণ ইসরায়েল মনে করছে ইরান যেভাবে গোটা বিশ্বকে আন্দোলিত করছে তার মূলে এই খামেনি, যিনি কিন্তু ইরানের সুপ্রিম লিডার। ইসরায়েলের পক্ষ থেকে এই বিবৃতি নিঃসন্দেহে ভয়ঙ্কর এবং আতঙ্কগ্রস্ত করবে অনেককে। অন্তত মিডিল ইস্ট তো ভয়ে কাঁপবেই, কারণ খামেনির নামে প্রথমবারের জন্য তারা বলছে এবং ইসরায়েল ইন্টারভিউতে বলেছে আমরা খামেনিকে শেষ করতে চাই। যদি সত্যি শেষ তারা করতে পারে তাহলে এই মিডিল ইস্টের পরিস্থিতি কোথায় যাবে সেটাও কিন্তু এক বড় প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়েছে কালকে থেকে। এবং এই ঘটনা আমার মনে হয় আরো কিছুদিন চলবে। তবে ইরানের পক্ষ থেকে কি কি দাবি করা হয়েছে, তারা বলেছে হাফিয়া তৈল শোধনাগার তারা শেষ করেছে। পাশাপাশি ইসরায়েলের অন্যতম বৃহত্তর সাইন্টিফিক্যাল ইনস্টিটিউট উইজম্যান ইনস্টিটিউট সেটি নাকি সম্পূর্ণভাবে তারা ধ্বংস করেছে। এই উইজম্যান ইনস্টিটিউট হলো অ্যাডভান্স রিসার্চ সেন্টার, বিশ্বের সব থেকে একটা যদি বলা হয় উৎকৃষ্ট মানের রিসার্চ সেন্টার। সেই রিসার্চ সেন্টারকে আপাতত বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েল, কারণ ইরান নাকি মিসাইল স্ট্রাইক করেছে সরাসরি সেই ইউনিভার্সিটির উপর। ইসরায়েলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে কেন শিক্ষা কেন্দ্রকে বেছে নিলেন? শিক্ষা কেন্দ্র যদি খোলা থাকে তাহলে ইরানিদের কি সমস্যা? আপনারা মিলিটারির সঙ্গে মিলিটারির লড়াই করুন, আপনারা নিউক্লিয়ার অ্যাসেটের সঙ্গে নিউক্লিয়ার অ্যাসেটের লড়াই করুন, যুদ্ধক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রের উপর কেন আক্রমণ করা হলো সেই প্রশ্ন ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে। তারা পাল্টা বলেছে হামাস কি করতো, এই শিক্ষা কেন্দ্র বা হসপিটালের নিচে নিজেদেরকে লুকিয়ে রাখতো। ইসরায়েলিরা তো এই উইজম্যান অ্যাডভান্স টেকনোলজি এই সায়েন্টিফিক কলেজের নিচে তো নিজেদেরকে লুকিয়ে রাখেনি। তাহলে কেন আপনারা আমাদের মারলেন? আমরা যেটা করছি গাজাতে সেটা হলো স্ট্র্যাটেজিক্যাল পারপাস। তুমি বিশ্ববিদ্যালয়ের ভিতরে লুকিয়ে আছো, ফলে তোমাকে মারার জন্য আমাকে বিশ্ববিদ্যালয়টা ওড়াতে হচ্ছে। এখন ইসরায়েলিরা তো এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে লুকিয়ে নেই, তাহলে কেন তুমি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার উপরে তুমি আক্রমণ করছো? এই প্রশ্ন ইসরায়েলের পক্ষ থেকে কালকে দেখলাম করা হয়েছে। পাশাপাশি এই যে হাফিয়া তৈল শোধনাগার দ্য বাজান অয়েল রিফাইনারি, তা যদি সত্যি অ্যাটাক করা হয় এবং তা যদি সত্যি ধ্বংস হয় তাহলে কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে একটা বড় ধাক্কা হতেই পারে। কালকে গোটা বিশ্বে স্টক মার্কেট নড়নচড়ন শুরু হয়েছে। এই যে অয়েল কোম্পানিগুলো শেয়ার 3% কাছে নিচে পড়ে গেছে এবং আদানির এই হাফিয়া পোর্ট যদি সত্যি ড্যামেজ হয় তা কিন্তু ইসরায়েলের কাছে একটা বড় ধাক্কা। যদিও আদানি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে হাফিয়া পোর্টের কোনো ধ্বংস বা কোনো রকম ড্যামেজ কিন্তু কিচ্ছু হয়নি। অর্থাৎ ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নতুন করে এক অন্য দিকে ধাবিত হলো, অন্য মাত্রা নিল, যেখানে ইরানের সর্ববৃহৎ গ্যাস চেম্বার উড়িয়ে দিয়েছে ইসরায়েল, পাশাপাশি ইসরায়েলের সর্ববৃহৎ তৈল শোধনাগার নাকি উড়িয়ে দিয়েছে ইরান। সব মিলিয়ে যুদ্ধটা অর্থনৈতিক কাঠামোতে আঘাত করার যুদ্ধ হচ্ছে বলে আমার মনে হয়, এবং এর শেষ কি হবে তা দেখার জন্য হয়তো আন্তর্জাতিক স্তরে অপেক্ষা করছে। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।